আরো ওয়াইজ কোয়েশ্চেন করবো। হ্যাঁ, প্রশ্ন আসুক, প্রশ্ন আসবে হয়তো। এখনো আমরা ওভাবে ওনারা প্রশ্ন করার মতো ইয়ে খুঁজে পাইনি। এই যে এই ভাউচারগুলো আমি কারেন্ট ডেটে করে ফেলছি, 20 তারিখে 2টা ভাউচার। বিজ্ঞান করলে তো কেউ দেখবে না। তো এই ভাউচারগুলোকে ডিলিট করে আমার প্রিভিয়াস ডেটে নিয়ে যেতে হবে, তাহলে আমার প্রোডাক্ট পারচেস করছিলাম 20 তারিখে, দেখাই। আমি গ্লোবাল থেকে একটা প্রোডাক্ট পারচেস করছিলাম 20 তারিখে। আচ্ছা, ওকে, এগুলো একটু রিমুভ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, শকির ভাই, জি। ওনারা কয়েকজন জয়েন করুক, তাতে আমি ওই যে একটা ভাউচার কারেন্ট ডেটে করে ফেলছিলাম, তো এই ভাউচারটাকে আমি প্রিভিয়াস ডেটে নিয়ে যাই, কারণ কারেন্ট ডেটে যারা অ্যাক্টিভ আছে এদের কোশ্চেন গুলো আমরা নিয়ে নিতে পারি। হ্যাঁ ভাইয়া, আপনাদের যারা জয়েন করছেন কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন এর মধ্যে। মাঝখানে আরো কয়েকজন জয়েন করুক। আপনারা কি, মঈন আহমেদ ভাই, আপনি একটু আনমিউট করে একটু কথা বলেন ভাই, আমরা একটু শুনি আপনার কথা। তারপরে সাধনা দেওয়ান না, দুইজন কাকেই দেখতে পাচ্ছি, আর বাকি সব কোথায়? আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা এর মধ্যে করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেই, এর মধ্যে বাকি কয়েকজন জয়েন করুক, আমরা ফার্স্ট থেকে শুরু করে দেবো আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মঈন আহমেদ ভাই, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। ফেরদৌস ভাই, জি ভাইয়া। আপনার আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ রাখছে। আচ্ছা। মহান আল্লাহ আমার তার। কোশ্চেন জি জি, বলেন। আমার কোশ্চেন হচ্ছে গিয়ে যে গতকালকে গতকালকে যে আমি ট্যাক্স নিয়ে যে কোশ্চেনটা করছিলাম হ্যাঁ মনে হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, ট্যাক্স নিয়ে প্রশ্ন করছিলেন। এখানে কিছু গ্যাপ আমার আছে, আর কিছু বিষয় আপনার ইয়ে আছে। আমরা ট্যাক্স এবং ভ্যাট নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। ট্যাক্স ভ্যাটের কিন্তু অনেকগুলো বিষয় আছে, এগুলা বিষয় আমরা ডিটেল আলোচনা করব। তো আমরা যদি আচ্ছা। প্রথমের পর্যায়ে ট্যাক্সের এই ডিটেলতায় চলে যাই, তাহলে প্রথম যারা আসছে তারা কিন্তু এই জিনিসগুলো বুঝতেই পারবে না। তারা তখন আমাদের ক্লাসের মূল প্রথম জিনিসগুলাই তারা বুঝতে পারবে না। বুঝতে পারছেন? যেমন ট্যাক্স ভ্যাট জি জি। বিভিন্ন কোম্পানি ভেদে আপনার বিভিন্ন ধরনের ইয়ে হয়, বা হ্যাঁ, ট্যাক্স। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে না, ফেরদৌস ভাই, আমি এই জিনিসটাই বলতে চাচ্ছিলাম যে যেহেতু এটা শুনতে পাচ্ছেন? যে হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আমি আজ আ- শুনতেছি আ- তো। আ- আ- আচ্ছা আপনি আচ্ছা, মঈন আহমেদ ভাই, শুরু করি। আ- আ- আপ- আপনারা, আমি কোনো আপনি ওয়ান টু ওয়ান আমাকে কল দিয়েন। না না, সমস্যা নেই। আমরা এখন যদি মানে এই মুহূর্তে যদি আপনার কিছু প্রশ্ন থাকে সেটা আমরা দেব। কিন্তু বিষয়টা হলো, এগুলো এখন ক্লাসের মধ্যে আমরা এই ট্যাক্স ভ্যাটের আলোচনাটা, আমরা যখন ট্যাক্স ভ্যাটের পর্শন আসবে তখন আমরা এটা ডিটেল আলোচনা করব। বুঝতে পারছেন? এক্স্যাক্টলি। আর আর বিষয়টা হলো, ওকে। আমি আপনাকে এইটুকু বলে রাখি। আমরা এখন যে অর্গানাইজেশনটা নিয়ে বা যেটা শেখানোর ইয়া করতেছি, এটা ট্রেড বিজনেস, বা আমি পয়েন্ট অফ সেলসের কথা বলছি।
তো আপনারা আপনাদের ফার্মেসির যে সাপ্লায়ার আছে, ফার্মেসিতে যারা ওষুধ দেয় তাদের কাছ থেকে কি ট্যাক্স কেটে রাখেন ভাইয়া, মঈন আহমেদ ভাই? হ্যাঁ, ওদের কাছ থেকে আমরা ট্যাক্স কাটি। আচ্ছা, ওদের কাছ থেকে ট্যাক্স কেটে রাখেন, ভ্যাট ভ্যাট কেটে রাখেন, ভ্যাট ট্যাক্স দুইটাই কেটে রাখেন না শুধু ট্যাক্স কেটে রাখেন? ট্যাক্স কেটে রাখি, ভ্যাট আমরা দিই। ভ্যাটটা ওদেরকে দিয়ে দেন, ওরা পেড করে? না না, আমরা নিজেরা পে করি। তা আপনি গভর্নমেন্ট আপ- আ- আ- আপনি কোন আমরা ভ্যাট? শুধু ওকে ট্যাক্স কেটে, আর ট্যাক্সটা কেটে মানে আমি ক্রয় ভ্যাটের কথা বলছি। আমি যে কিনলাম, আমার কেনার ফলে যে ভ্যাটটা আসছে সেই ভ্যাটের কথা বলতেছি। আপনি সেই ভ্যাট প্রদান করেন? আচ্ছা। আপ- হ্যাঁ, আমি নিজে ওই ভ্যাট প্রদান করি। আর আর বিক্রয়ের সময় আপনারা কোনো ভ্যাট দেন না? হ্যাঁ, ওই সময়ও দেওয়া হয়। আচ্ছা ওটা আলাদা ভ্যাট। ওইটা হচ্ছে কি আমি সেল করলাম, ওই সময় যদি আমাকে এই কাস্টমারের কাছ থেকে আমি ভ্যাট নিই, তখন আমি ওই ভ্যাটটা প্রদান করি। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা যে অর্গানাইজেশনটাতে কাজ করতেছি, এটা হলো আমাদের সেল ভ্যাটটা আমরা দেব এবং আমাদের কোম্পানির ট্যাক্সটা আমরা দেব। আমরা এখানে অন্য কোম্পানির ভ্যাটটা কেটে রাখতেছি না, ট্যাক্সটাও কেটে রাখতেছি না, মানে পার্সেস ভ্যাটটা কেটে রাখতেছি না, পার্সেস ট্যাক্সটাও কেটে রাখতেছি না। এটা আমি দেখাবো, এটা আমি পরে আপনাদেরকে দেখাবো, মানে এটাও দেখাবো, এটাও এই ইয়ে পোর্শন থাকবে যে আমরা একটা ইনভয়েস ধরে কিভাবে ভ্যাট ট্যাক্স কেটে রাখবো, সেটাও আমি দেখাবো। মানে পার্সেস ইনভয়েস ধরে আমরা প্রোডাক্টের ওখানে যে ইয়েটা দিলাম, ওটা হলো আমাদের সেলসের সময় ওই ভ্যাটটা আমাদের কাজে লাগবে, মানে সেলস ভ্যাট। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এগুলো নিয়ে আমরা ডিটেল জি। আলোচনা করব, ভ্যাট ট্যাক্সের বিষয়। আর আমি তো ভাই আপনাদের কাছ থেকে শিখি, আমি কিন্তু অ্যাকাউন্টেন্টস না, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি সফটওয়্যার বানাইতে বানাইতে আমি আপনাদের কাছ থেকেই আমার এই অ্যাকাউন্টিং নলেজ নেয়া, আপনাদের মতো অনেক লোকের সাথে কথা বলে বলে আমি এই অ্যাকাউন্টিং নলেজ নিয়েছি, যেটা তো আপনাদের মধ্যে শেয়ার করতেছি। এই জন্য আমি ক্লাসের শুরুতেই বলে দিছি, আমরা আসলে এখানে ট্রেইনার আর স্টুডেন্ট বলে কোনো কথা না, এখানে সবাই আমরা একটা আলোচনা করতেছি। তো এখানে আপনাদের কাছ থেকে আমি শিখবো, আমার কাছ থেকে আপনি শিখবেন। তারপরে সগির আহমেদ ভাই, ওনাকে আমরা বলতে পারি যে ট্রেইনার, উনি এটার স্টুডেন্ট। আর বাংলাদেশে তো অ্যাকাউন্টিং বলতে গেলে আমরা টপ দুইটা আহ, ইয়া সার্টিফিকেশন কোর্সকেই বুঝি, একটা হলো সিএ, একটা হলো আইবিএ, না সগির আহমেদ ভাই? আইসিএমএ, আইসিএমএ। আচ্ছা, আইসিএমএ আর সিএ। আর আইবিএটা হলো বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ, না? বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা হচ্ছে রেগুলার একাডেমিক সার্টিফিকেট। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ উইথ একাডেমিক সার্টিফিকেট। আর সিএমএটাও হচ্ছে আপনার ওই রকমই, যে ওরাও সার্টিফিকেশন দেয়, প্র্যাকটিক্যাল নলেজ তো থাকে না। আমাদের ওরাও হচ্ছে চার্টার্ড কম ওরাও চার্টার্ড বছর অ্যাকাউন্ট। এটা ওটাতে আমি চার্টার্ড অ্যাকাউন্ট। স্টুডেন্টশিপ ছিল। হ্যাঁ, চার্টার্ড অ্যাকাউন্টই, এটাই চার্টার্ড অ্যাকাউন্ট। একটা হচ্ছে গিয়ে আপনার ফিল্ডে গিয়ে সবকিছু শেখায়, ওটা হচ্ছে সিএ। আরেকটা হচ্ছে গিয়ে আপনার পড়ে পড়ে সবকিছু শিখতে হয়, ওটা হচ্ছে সিএমএ। আমাদের 3 বছর ম্যান্ডেটরি ফিল্ডে জায়গা কাজ করে শিখতেই হবে, সিএ যেটা আর কি। আচ্ছা আমি কমপক্ষে 40টা কোম্পানিতে ধরেন অডিট করেছি। আচ্ছা আচ্ছা। আমি যেটা করতে চাইলাম, ঠিক আছে, আমরা আলোচনায় ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, আমরা আলোচনায় যাব। আমি ওই যে যে ভাউচারটা 20 তারিখে করে ফেলছি আমি ভুল করে, ওটাকে রিমুভ করে আমি একটু নতুন করে ভাউচারটা এন্ট্রি করি। এটা করতেছি এই কারণে যে আমি ওই যে ডেট ওয়াইজ নিয়ে আসতেছি। ফেরদৌস ভাই, একটা কোশ্চেন। আমি ধরেন গিয়ে যে আপনাদের এখানে রেজিস্ট্রেশন করে ঢুকলাম আপনাদের সফটওয়্যারে। জি। এখন ধরেন গিয়ে যে আমি সব পাসওয়ার্ড সব ভুলে গেছি। হুম। এই ক্ষেত্রে আমার কিভাবে আমি কাজটা করবো? আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, ওখানে লগ ইনের নিচে আছে ফরগেট পাসওয়ার্ড, ওটা দিয়ে দেখেন রিকভারি হয় কিনা। না হলে আপনি আপনার অর্গানাইজেশনের নামটা যদি বলতে পারেন বা আপনার কোন ইউজার আইডি দিয়ে করা ছিল এটা যদি আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনার পাসওয়ার্ডটা রিসেট করে দিতে পারবো। আপনি রিসেট করে মনে করেন 1 2 3 4 5 দিয়ে দিলাম, আপনি সেটা দিয়ে লগ ইন করে আপনি
আপনার পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করে নিলেন, কিন্তু আপনার পাসওয়ার্ড আমি বলে দিতে পারবো না, কারণ আমরা কোনো ইউজারের পাসওয়ার্ড দেখতে পারি না। এটা হলো ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী আমরা কোনো ইউজারের পাসওয়ার্ড দেখতে পারি না, পাসওয়ার্ডটা ইনক্রিপ্ট করা থাকে। আচ্ছা আচ্ছা, তো আমরা ডেভেলপার বা ঠিক আছে। ইঞ্জিনিয়ার হিসেবেও ওই পাসওয়ার্ডটা আমরা শো করি না বা কাউকে শো করাইতে দিই না, আমরা ওই রুলসটা ফলো করি। যার কারণে আপনার পাসওয়ার্ড আমি দেখতে পারবো না, তবে রিসেট করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। আপনি যদি ভুলে যান তাহলে আপনার পাসওয়ার্ডটা আমাকে দিয়েন, আমি মানে ইউজার নেমটা দিয়েন আমাকে, আমি পাসওয়ার্ডটা রিসেট করে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা 20 তারিখে একটু ওয়েট করেন ভাইয়া, আমি জাস্ট কতজন জয়েন করছে? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি। 3 জন মাত্র। কেন আজকে এত কম কেন? সবার কি আগ্রহ কমে যাচ্ছে? ও আরো জয়েন করতে হবে? হ্যাঁ, জয়েন করতেছে, একটু লেট করে জয়েন করতেছে সবাই কেন? আচ্ছা, আমার ডিসপ্লে কি দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, আমি যেটা করব, আমি এই যে যেটা পারচেস করছিলাম গ্লোবাল ব্রাঞ্চ থেকে, এটাকে এই ভাউচারটা আমি কারেন্ট ডেটে করে ফেলছি। আমরা যেহেতু গত মাসের ডাটা এন্ট্রি করতেছি, সেহেতু আমি এই ভাউচারটাকে রিমুভ করে দিচ্ছি আর কি। এটা রিমুভ করে দেই। আজকে ইন্টারনেট একটু স্লো কাজ করতেছে আর কি, প্রচণ্ড স্লো। একটু না, প্রচণ্ড স্লো আর কি, অনেক সময় লাগতেছে। আসলে কোথায় সমস্যা হচ্ছে আমি বুঝতে পারতেছি না। আমার এখানে ইন্টারনেটের সমস্যা মনে হয় নাকি, একটু লং টাইম লাগতেছে আর কি। তো কীভাবে রিমুভ করতে হয় ভাউচার ভুল করলে আমি এটাও দেখাই দিই না, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে যে কোনো ভাউচার বা সেল পারচেস রিমুভ করতে গেলে, যেমন আমি কোথায় গেছি, পারচেস লিস্টে গেছি, ঠিক আছে? পারচেস লিস্টে গিয়ে অ্যাকশন মেনুতে ক্লিক করবেন, অ্যাকশন মেনুতে ক্লিক করে সিলেক্ট কলাম, সিলেক্ট কলামের মধ্যে এখানে দেখেন ডু নট ডিসপ্লে আছে আর ডিসপ্লে আছে। যেগুলো ডিসপ্লে ইন রিপোর্ট আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, আর যেগুলো ডিসপ্লে ইন রিপোর্টের মানে ডু নট ডিসপ্লে আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে রিমুভ কলামটা এটা ডু নট ডিসপ্লেতে থাকে, তো আপনারা এটাকে ডিসপ্লে সাইডে নিয়ে আসবেন। আপনারা এখানে সিলেক্ট করে অ্যারো কিতে ক্লিক করে নিয়ে আসতে পারেন, অথবা এটার উপরে ডবল ক্লিক করলেও
ডিসপ্লে সাইডে চলে আসবে। আমি যদি ডবল ক্লিক করি তাও চলে আসবে, মানে এখানে ডবল ক্লিক করলে এই পাশে চলে যাবে, এই পাশে ডবল ক্লিক করলে এই পাশে চলে আসবে। আমি এটা যখন অ্যাপ্রুভ দিলাম তখন আমার এখানে এই যে রিমুভ অপশনটা চলে আসছে। তো আমি এটাকে রিমুভ করে নিলাম, রিমুভে ক্লিক করলাম। এখানে আমাকে দেখাচ্ছে আমি কোনটা রিমুভ করতে যাচ্ছি। তো আমি যদি শিওর হই তাহলে আমি এখানে আবার ক্লিক করলাম, আমি এটাকে রিমুভ করে দিলাম। ঠিক আছে, এই যে এটা আমার চলে গেছে। তো সেম ভাউচারটা আমি অলরেডি ব্যাকডেটে এন্ট্রি করে নিয়েছি, যার কারণে আমার ব্যালেন্স শিটে কোনো পরিবর্তন আসবে না। আমি যদি ব্যালেন্স শিটটা আবার একটু দেখে নিই, বিদ্যুৎ ভাই এই সফটওয়্যারে কি মানে একটা টাইপের ইউজার মানে রোল বেসড আছে? হ্যাঁ রোল বেস আছে, আমরা ওগুলোও দেখাবো আপনাদেরকে। আমরা কিছু কাজ করে নেই, তারপরে আমরা রোল বেস যে সিস্টেম সেটা দেখাবো। এখানে আমাদের এই যে নিচের মধ্যে দেখেন সেটিংসের মধ্যে এই যে সিকিউরিটি সেটিংস আছে। ঠিক, এই সিকিউরিটি সেটিংসের ভিতরে একটু স্লো কাজ করতেছে, তো এটা আসুক, তাতে আমরা ব্যালেন্স শিটটা দেখে নিই। যে আমাদের ব্যালেন্স শিটে কালকে 23 লক্ষ করে অ্যাসেট এবং লাইবিলিটি সাইড 23 লক্ষ করে ছিল। তো আমি আরেকটু চেক করে নেই যে আমার রিসেন্ট ডেটে আরও কোনো ভাউচার এন্ট্রি হয়েছে কিনা। এই যে এখানে সিকিউরিটি সেটিংস থেকে ইউজার লিস্ট ক্রিয়েট করতে পারবো, ইউজার গ্রুপ ক্রিয়েট করতে পারবো, এখান থেকে আমি ইউজার রোল ক্রিয়েট করে কোন ইউজারকে কোন রোলে দেবো সেটা দিতে পারবো। ঠিক আছে, এগুলো আমরা পরবর্তী স্টেপে আমরা দেখে নেব। তো আমরা আজকে আমি আরেকটু অ্যাকাউন্টস ভাউচার লিস্টে যাই, যে দেখে নেই যে আমার কারেন্ট ডেটে কোনো ভাউচার এন্ট্রি হয়েছে কিনা। কারণ কারেন্ট ডেটে ভাউচার এন্ট্রি হলে আমি এই ভাউচারের ডেট সিকোয়েন্সটা ফলো না করলে আপনাদেরকে রিপোর্টগুলো বুঝাইতে আমার জন্য একটু এলোমেলো হয়ে যাবে। এর মধ্যে আর কি কারো কোনো প্রশ্ন আছে? বিদ্যুৎ ভাই ব্যালেন্স শিটটা একটু দেখি। আচ্ছা, আমরা এই ব্যালেন্স শিট ওপেন করা আছে এখানে। হ্যাঁ জি, এখানে ডাচ বাংলা ব্যাংক থেকে এত, তারপরে রিসিভেবল এত, একটু নিচে দেখি নিচে। এখানে হলো লোন এত, সাপ্লাই পেবল। ও আচ্ছা, ওই যে ওইটা 11000 ঠিক আছে। তো আমি বুঝতে পারছি। তো আমরা কি করছি, আমরা কোম্পানিতে ইনভেস্ট করছি, ব্যাংক থেকে লোন নিয়েছি, কিছু প্রোডাক্ট পারচেস করেছি, তারপরে আমরা কোনো সাপ্লায়ারকে অ্যাডভান্সও করেছি কিছু টাকা। এখন আমরা কি করব, আমার কাছে ক্লায়েন্ট চলে আসছে অলরেডি প্রোডাক্ট নিতে, আমি কিছু প্রোডাক্ট সেল করব। তো আমি কি করব, এই যে সেল ইনভয়েস ওয়ানে, সেলস মেনু থেকে সেল ইনভয়েস ওয়ানে গেলাম। এখানে যে সেল ইনভয়েস 1 2 এখানে অনেকগুলো ফরম্যাট আছে, সবগুলোর জাস্ট ফরম্যাট চেঞ্জ, কিন্তু আপনারা যে কোনো একটা ইউজ রেজাল করতে পারেন। ভাই ওয়েটিং রুমে মনে হয় অনেকে আছে, দেখেন তো একটু। ওয়েটিং রুমে তো কারো, আচ্ছা আচ্ছা, এটাকে কি আমি পাবলিশ করি নাই? সরি, এই জন্য তো মনে হয় আসতেছে। আচ্ছা, আমি মনে হয় এটাকে পাবলিশ করি নাই, যার কারণে লগ ইন করতে পারছে না। হ্যাঁ, যাই হোক, এটাকে পাবলিক করে দেব। এরপর থেকে আমি এটাকে আসলে পাবলিক করি নাই, আমি শুধু মঙ্গলবারটা পাবলিক করছি, বুধবারেরটা পাবলিক করি নাই, যার কারণে ওপেন না করার কারণে এটা একটা অ্যাডমিট করে নিতে হচ্ছে। আরও কেউ কি জয়েন করতে বাকি আছে? এগারো জন জয়েন করছে শুধু। আচ্ছা, তো আমরা সেলসে যাই, সেলসে কথা বললাম। তো এখানে দেখেন
আমরা আমাদের এখানে ক্লায়েন্ট এন্ট্রি করা আছে, তো আমরা চাইলে নতুন কোনো ক্লায়েন্ট এন্ট্রি করার জন্য আমরা প্লাসে ক্লিক করতে পারি। প্রচণ্ড স্লো কাজ করতেছে, আজকে ক্লাস নেব কিভাবে আসলে বুঝতে পারতেছি না। আর আমি স্ক্রিনটাকে একটু বড় করে নেই, আমি গত ভিডিওটাতে দেখলাম আমার স্ক্রিনের মনিটর মানে লেখাগুলো ছোট ছোট দেখাচ্ছে, মোবাইল থেকে দেখতে মনে হয় সমস্যা হয়ে যায় আপনাদের, তাই না? তো আমি একটু স্ক্রিনটা বড় করে নিলাম। তো আমরা কি করতে পারি, সেলস পেজ থেকে প্লাসে ক্লিক করে যদি ইনস্ট্যান্ট কোনো ক্লায়েন্ট বা কাস্টমারকে ইন্টিগ্রেট করতে হয় তাহলে আমরা এই যে প্লাসে ক্লিক করে এখান থেকে করতে পারি, অথবা আমরা সেটিংয়ে গিয়ে আমার সরি আজকে তো প্রচণ্ড ডিস্টার্ব দিচ্ছে, এত লোড নিতে এত সময় লাগলে কাজ করবো কেমনে? আপনাদের কি আমার কথা শুনতে সমস্যা হচ্ছে না তো নাকি? না না, স্মুথ আছে। তাহলে কি শুধু সফটওয়্যারেই সমস্যা হচ্ছে? অনেক সময় নিচ্ছে। তো আমরা এই যে ক্লায়েন্ট লিস্টে যাই, আমি আরেকটা জিনিস দেখি, ওই দিক ক্লায়েন্ট লিস্টটা লোড হোক, এটা এখনো লোডেই হয়নি। এখানে দেখেন আমি যখন রেগুলার সেল করব তখন আমার এখানে ডিফল্ট যে ক্লায়েন্ট মানে যেটা ক্যাশ সেল, সেই ক্লায়েন্টটা যদি সিলেক্ট হয়ে থাকে তাহলে আমার জন্য সবচেয়ে ভালো হয় না, যে এটা অটো সিলেক্ট হয়ে থাকবে। আমি এই যে গেস্ট ক্লায়েন্ট যেটা বা ক্যাশ সেল, এটা যদি বারবার সিলেক্ট করতে হয় আমার সময় লস হয়ে যাবে। তো আমি চাচ্ছি এটাকে ফিক্সড, যখনই আমি সেল পেজটা ওপেন করব এটা যেন ফিক্সড হয়ে থাকে। তো এটা করার জন্যে আজকে ক্লাস কীভাবে করব? এতটা স্লো কাজ করতেছে। আমি পিন করে দেখি আমার এখান থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা। একটু দেখি আমার ইন্টারনেটে কোনো প্রবলেম কিনা। ইন্টারনেট কানেকশন ঠিক আছে। আচ্ছা, তো আমি কাস্টমার লিস্টে যাই। আজকে তো আপনারা বিরক্ত হয়ে যাবেন। কাস্টমার লিস্টে এসে আমি এই যে গেস্ট ক্লায়েন্ট বা ক্যাশ ক্লায়েন্ট এটাকে আমি ডিফল্ট করে দেই। কেউ কি নতুন করে জয়েন রিকোয়েস্ট পাঠাচ্ছে? তো এইখানে দেখেন, এখানে বলা আছে অ্যাজ এ ডিফল্ট, জাস্ট এখানে টিক চিহ্ন দিলে এবং আমি এটাকে গেস্ট না দিয়ে সরাসরি ক্যাশ সেল দিয়ে দিই। নাম্বার দিতে হবে, একটা নাম্বার দিয়ে দিলাম আর কি। এখন আমি যদি সেলসে যাই নতুন করে, ফেরদৌস ভাই, জি আমার এখানে একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। যখন আমি ফার্মেসিতে এই সফটওয়্যার মাধ্যমে যখন আমি সেল করতে যাব, আমি ধরেন গিয়ে যে অনেক সময় আমার কিছু প্রজেক্ট আছে যেখানে আমার নাম ম্যান্ডেটরি থাকতে হয় কাস্টমারের। হুম, সেক্ষেত্রে আমি দেখেছি যে ওইখানে নামটা এন্ট্রি করাটা একটা বিশাল ঝামেলার একটা বিষয়বস্তু। এখন আপনি যেভাবে দেখাচ্ছেন যে নামটা এন্ট্রি করতে হবে, এই করতে হবে, এভাবে গিয়ে আমরা কি এটা এইভাবে করতে পারি না যে প্রথমে কোনো কিছু ইয়া হলেই তার একটা নাম নাম এবং মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি করে দেওয়া যায় না এখানে?
হ্যাঁ, এই যে আমি আমি সেলসে আছি, এখন একজন আমার রেগুলার ক্লায়েন্ট আসছে যার নাম এন্ট্রি করতে হবে, তাহলে আমি এই যে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আমি তার নামটা এখানে এন্ট্রি করে নেব সাথে সাথে। বুঝতে পারছেন? নাম এবং মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করে রেখে দিলাম। এই যে এখানে কাস্টমার নেম, মোবাইল নাম্বার দিয়ে দিলাম, দিয়ে ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে নিলে এটা আমার সেভ থেকে গেল। যেমন আপনাদের ওখানে স্টাফরা নেয় না, স্টাফ, তারপরে দেখা যাচ্ছে যে আপনাদের ওখানে ফিক্সড যারা ক্লায়েন্ট। হ্যাঁ, ওইগুলোর কথাই বলতেছি যে দেখা গেছে যে অনেকগুলা কাস্টমার যখন একসাথে দাঁড়ায়, এই হুম গ্রুপ অফ পিপল, হুম হুম। হ্যাঁ, তখন দেখা গেছে যে ফার্মেসিতে নামটা ইজি করে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেগুলো যেগুলো এইটা ক্যাশ একটু সেল, ইজি করা যায় না? যেগুলো ক্যাশ সেল ক্যাশ সেল। সেগুলোতে যদি এন্ট্রি করতে না চায় তাহলে এন্ট্রি করার দরকার নাই। আর আপনাদের ওখানে তো ক্লায়েন্টের নাম এন্ট্রি করার দরকার নেই, কারণ কেন দরকার নাই? আপনাদের ওখানে এই ক্লায়েন্টের নামটা কোথায় এন্ট্রি হচ্ছে, যখন কেউ একজন ইনডোরে আউটডোরে ডক্টর দেখাচ্ছে তার নাম কিন্তু অটোমেটিক ক্রিয়েট হচ্ছে, ওই আইডিটা দিয়েই না কিন্তু না, এখানে ওইটা সার্চ ঠিক করতে আছে, পারবে। আমার ওইটা ঠিক আছে, ওইটা ঠিক আছে, আমরা আমরা ওইটা ভাবেই করতেছি। কিন্তু যদি আমি ফার্মেসির লোক শুধুমাত্র ওরা যখন এন্ট্রি দিবে তখনও নাম এন্ট্রি কি করা যায় কি যায় না, এটা জিজ্ঞেস করলাম আর কি। আপনাদের ওখানে জানি না, এইরকম প্লাস চিহ্ন যদি থাকে তাহলে করা যায়, আর যদি প্লাস চিহ্ন না থাকে তাহলে ওখানে হয়তো এই লিঙ্কটা দেয়া নেই। কারণ আপনাদের ওখানে তো সব পেশেন্ট আসে ইনডোর আউটডোর বা ইয়া থেকে আসে, হুম হুম হুম। যার কারণে আচ্ছা, ঠিক হয়তো আছে। এই লিঙ্কটা ওখানে দেয়া নেই। তো যদি ওখানে এরকম লিঙ্ক লাগে যে পেশেন্ট রেজিস্ট্রেশন, এটাকে বলে ক্লায়েন্ট রেজিস্ট্রেশন, তাহলে ওখানে আমরা এই যে ক্লায়েন্ট বা কাস্টমার নেমের পাশে এরকম প্লাস চিহ্ন দিয়ে ওটা নিয়ে আসতে পারবো। তো আমি কি করব, আমার মাদারবোর্ড আমি যেটা পারচেস করছি সেটা আমি সেল করব এখন। তো আমি মাদারবোর্ড সিলেক্ট করলাম। এখন দেখা যাচ্ছে আমার 50 কোয়ান্টিটি স্টকে আছে। আমার প্রাইস হলো ৬,২৭০ টাকা করে, এবং আমার 10% ভ্যাট। আমি 5টা সেল করব এখন। তো এটাকে কার কাছে করব? ক্যাশ সেল, একদম ডাইরেক্ট ক্যাশ সেল করতেছি এটা। যার কারণে আমার এখানে টোটাল প্রাইস চলে আসছে, এবং এখানে আমার ইউনিট প্রাইস কত, ভ্যাট কত, সব কিছু চলে আসছে। আমি এটাকে ক্যালকুলেট দিলাম, টোটাল অ্যামাউন্ট আসলো। এখানে যদি আমার কোনো অ্যাডজাস্ট করতে হয়, এখন মনে করেন সে 50 টাকা আমাকে দেবে না, তো 50 টাকা চাইলে আমি খুচরা টাকা বা ইয়া চাইলে আমি এখানে রাউন্ড করে নিতে পারি। তাহলে আমার কত আসলো? 3,13,000 টাকা। তো 3,13,000 টাকা আমি, সরি, আমি ভুল বলছি, 31,300 টাকা। 31,300 টাকা আমি এখানে কালেক্ট করলাম। আমি কোনো কিছু ডিউ রাখবো না, যেহেতু এটা ক্যাশ সেল। 31,300 টাকা আমি করে এটা ফাইনাল করে দিলাম। তাহলে আমার এই যে সেল ইনভয়েস রেডি হয়ে গেল, এবং যারা ছোট সেল ইনভয়েস, যে মানে পস প্রিন্টারে প্রিন্ট দিতে চায়, তারা স্মলে গিয়ে পস প্রিন্টারে ছোট পেজে প্রিন্ট দিতে পারবে। এটা A4 সাইজেও প্রিন্ট দেওয়া যায়, মানে যার যে ফরম্যাটে প্রিন্ট দেওয়া দরকার আমরা ওই অনুযায়ী পেজটাকে আবার ডিফল্ট করতে পারি। যেমন আমি যখন সেল করলাম তখন A4 সাইজে আসলো, আমি যদি চাই যে আমি সেল করার সাথে সাথে পস প্রিন্টারে যাবে, সেটাও আমরা এখানে সেট করে দিয়ে দিতে পারি। ঠিক আছে? আর এখানে একটা জিনিস দেখেন, আমরা এখনো কোম্পানির নাম বা অন্য কিছু দেই নাই, এখানে বলে দেওয়া আছে মাই কোম্পানির নাম। এখানে আমাদের কোম্পানির নামটা কিন্তু সেট করতে হবে রিপোর্ট হেডার হিসেবে, ওগুলো কিভাবে সেট করা যায় ওটা আমরা দেখাবো। তো আমরা একটা জিনিস সেল করলাম, এখন আমরা আমাদের ব্যালেন্স শিটের অবস্থাটা আবার একটু পর্যবেক্ষণ করি। আমরা কি করছি? সেল করছি। তো আমরা অ্যাকাউন্টসে যাই। আমি কেন বারবার ব্যালেন্স শিটে দেখাচ্ছি? কারণ পরিবর্তনটা আমরা ব্যালেন্স শিটে খুব ভালোভাবে বুঝতে পারি, যে আমরা সেল করলাম, পারচেস করলাম, একটা ট্রানজ্যাকশন করলাম, আমার ব্যালেন্স শিটে কি পরিবর্তন আসলো। যে কোনো একটা ডেট দেই, কারণ আমার তো এই ডেটের ট্রানজ্যাকশন নাই। ব্যালেন্স শিটের মধ্যে কিন্তু সবসময় একটা ডেট হয়, কারণ আপনি লাস্ট শুরু থেকে ওই ডেট পর্যন্ত ব্যালেন্স শিটের টোটাল ইনফরমেশনটা চলে আসবে। বুঝতে পারছেন? তো ব্যালেন্স শিট বুঝবেন যে এখানে, আর এখানে কম্পারেটিভ ব্যালেন্স শিট আরেকটা আছে, সেটাও আমরা দেখবো যে কম্পারেটিভ ব্যালেন্স শিট আসলে কি। তো এইখানে দেখেন, আমি যখনই সেল করছি তখন কি আমার এখানে রিয়েলাইজ গেইন বা ইকুইটি পাওয়ার চলে আসছে একটা, কারণ এটা হলো আমার প্রফিটের অংশ।
সেল করার সাথে সাথে আমার কত টাকা প্রফিট আসলো সেটাও আমি ব্যালেন্স শিটে একটা ইফেক্ট পাচ্ছি। আর আমি এখন যাই যে আমি যেহেতু সেল করছি, আমার প্রফিট অ্যান্ড লসের রিপোর্টটাও আমি একটু দেখে নিই। ফেরদৌস ভাই স্যালারিটা কই গেল ওই যে ওই ব্যালেন্স শিটে? ব্যালেন্স ব্যালেন্স শিটে তো সেল ইনকাম থাকে না ভাইয়া। ব্যালেন্স শিটে থাকে আপনার এই যে বিজনেস, ব্যালেন্স শিটে কয়েকটা ইনফরমেশন পাওয়া যায়। একটা হলো আপনার বিজনেসের অ্যাসেট কি। মনে করেন ব্যালেন্স শিটটা, ও ব্যালেন্স শিটটা কি জিনিস আমি বুঝে নেই। ব্যালেন্স শিট হলো একটা অর্গানাইজেশনের একদম যেটাকে বলে দর্পণ না কি জানি একটা কথা বলে, একদম আয়না, যেটাকে এই ব্যালেন্স শিট দেখেই বলে দেওয়া যায় আপনার কোম্পানি। মনে করেন আপনার কোম্পানি একটা বিক্রি করবেন বা আপনি শেয়ার হোল্ডার হিসেবে ইয়ে করবেন, তো আপনার এই ব্যালেন্স শিট দেখলেই আপনার কোম্পানির মূল্য কত সেটা বলে দেওয়া যাবে। এখন ও আপনার তার মানে হ্যাঁ, সেলসের হ্যাঁ, অ্যামাউন্টটা এখানে যাবেই না? হ্যাঁ, আপনার আপনার কোম্পানির মূল্যটা আমি কিভাবে বুঝবো? আপনি কত টাকা সেল করছেন সেটা আমার দেখে লাভ আছে? আমি না। আমি কি দেখবো? আপনার কোম্পানিতে কি পরিমাণ অ্যাসেট আছে সেটা দেখবো, তাই না? তারপরে মানে কি পরিমাণ সম্পত্তি আছে, অ্যাসেট বলতে কি কি পরিমাণ সম্পত্তি আছে, আপনার ক্যাশ টাকা কি আছে, আপনার ও ব্যাংক কিন্তু ব্যালেন্স কি আছে। সেল করলে তো একটা আইটেম কমলো, হ্যাঁ, তাহলে ওই আইটেমটা যে কমলো এটা তো এখানে মনে হয় দেখাবে কমলো। হ্যাঁ, এই যে এটা এই যে প্রোডাক্ট স্টকে চলে আসবে, স্টকে ইফেক্ট পড়বে। প্রোডাক্ট স্টক, ও হ্যাঁ চলে আসছে। প্রোডাক্ট স্টক প্রাইস আছে না এখানে? স্টক প্রাইসটাও কি আপনার অ্যাসেট না? আপনার কোম্পানিতে যে প্রোডাক্ট আপনি কিনে রাখছেন সেটাও তো আপনার অ্যাসেট। ও এটার মানে হলো যতগুলা প্রোডাক্ট আছে ওইটার অ্যামাউন্টটা মানে হুম, টাকাটা। হ্যাঁ, টোটাল অ্যামাউন্টটা এখানে কি দেয়া আছে, কারেন্ট এভারেজ বাই প্রাইস এখানে দেয়া আছে, ঠিক আছে? এটা ধরে এই যে এখানে আপনার প্রাইসটা চলে আসছে। তো আমি একটু বলে রাখি যে আমি যেখানে ছিলাম যে ব্যালেন্স শিটটা হলো আপনার কোম্পানির একদম এ টু জেড বলে দেওয়া যায় ব্যালেন্স শিট দেখে যে আপনার কোম্পানিটা কোন পর্যায়ে আছে। তো আপনার কোম্পানি যদি বিক্রি করতে চান, আমি আপনার কোম্পানিটা কিনতে চাই, আমি কি দেখবো যে আপনার কোম্পানিতে কি পরিমাণ সম্পত্তি আছে এটা দেখবো। তারপর আপনার কোম্পানিটা যখন আমি কিনে নেব, তা এই কোম্পানিটা যখন আমার হবে তখন কি আপনার ধার দেনা যে এই কোম্পানির নাম আছে সেগুলো আমাকে কে শোধ করতে হবে, তাই না? তাহলে আপনার কি পরিমাণ লাইবিলিটি আছে সেটাও আমাকে দেখতে হবে, ঠিক আছে? তারপরে আমি আরেকটা ধারণা পাবো যে আপনার কোম্পানি মনে করেন 10 বছর চলছে, 10 বছরে আপনার কি পরিমাণ প্রফিট হয়েছে বা কি পরিমাণ লস হয়েছে। এখানে দেখে এই যে রিয়েলাইজ গেইন, এটা দেখেই আমার একটা ধারণা পাবো যে আপনার কোম্পানিটা আসলে ভালো চলছিল না খারাপ চলছিল, ঠিক আছে? ও এটা এটা কোথা থেকে আসলো, মানে এটা ক্যালকুলেটেড হইলো কোথা থেকে এই যে রিলিজ গেইন? রিয়েলাইজ গেইন ক্যালকুলেট হলো আপনার ইনকাম এক্সপেন্স থেকে। ওই যে আমরা সেল করছি আমার কি হয়েছে, ইনকাম হয়েছে, ঠিক আছে? ও এখানে থাকে তার মানে। হ্যাঁ, তো আমরা কি দেখতে চাইলাম জানি, প্রফিট অ্যান্ড লস দেখতে চাইছি না? আমি প্রফিট অ্যান্ড হ্যাঁ হ্যাঁ লসের রিপোর্ট যাই। প্রফিট অ্যান্ড লসের রিপোর্টটা আগে দেখাইতে হইতো। সরি, আমি যে সেল করলাম সেটাও আবার কারেন্ট ডেটে করলাম কিনা, এই একটা সমস্যা। এটাও দেখেন ভুল করে মনে হয় কারেন্ট ডেটে করে ফেলছি, ভাউচার লিস্ট। আমি দেখি একটু এটা কারেন্ট ডেটে করে ফেলছি কিনা। হ্যাঁ, সেলটাও কারেন্ট ডেটে করে ফেলছি। আচ্ছা, আমি এটা আবারও রিমুভ করে দেবো, সেলটা রিমুভ করে দেবো, কারণ আমি বিগত ডেটে করি, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমি ভুল করতেছি, সেম কাজ একবার বারবার করতেছি। এটা কারেন্ট ডেটে করলে কি সমস্যা? কারেন্ট ডেটে করলে এই সমস্যা, আমি গত ও, মাসের একটা ট্রানজ্যাকশন করে গত 1 মাসের প্রফিট অ্যান্ড লস, 1 মাসের স্যালারি, 1 মাসের সমস্ত এক্সপেন্স দেবো। তো আমি যদি কারেন্ট ডেটে করি, এমপ্লয়ি স্যালারি এগুলো দেবো, এবং ডেট ডেট ধরে ধরে আমরা একটা লেজার রিপোর্ট দেখব। তো আমি যদি কারেন্ট ডেটে করি তাহলে তো আমি ওই যে ডেটের সিকোয়েন্সটা
ফলো করে আসতেছি না। ও বুঝছি। ঠিক আছে, তো আমি এটাকে একটু রিমুভ করে দিই আবার আমার কারেন্ট ট্রানজেকশনটাকে। আমি আজকে বোর হয়ে যাচ্ছি কারণ ইন্টারনেট বা আমার সিস্টেম স্লো কাজ করতেছে প্রচুর পরিমাণে, যার কারণে আমি বোর হয়ে যাচ্ছি। সগির ভাই, আপনি আছেন, দেখতেছেন, না বিরক্ত হয়ে গেছেন? না ভাই, আছে আছে। আজকে একটু এই যে স্লোর কারণে আর এই যে আমার ভুল ডেট দেওয়ার কারণে একটু ইয়ের মধ্যে চলে আসতেছি। তো আমি আবারও দেখি ব্যালেন্স শিট, আবারও দেখেন আগের পূর্বের অবস্থায় চলে আসছে। আমি যখন এটা ডিলিট করে দিছি ব্যালেন্স শিট পূর্বের অবস্থায় আসছে, এবং প্রফিট অ্যান্ড লসও আমি দেখব হলো এপ্রিল মাসের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 31 তারিখ পর্যন্ত দেখব। আমি যেহেতু ডিলিট করে দিছি আমার এই যে রিয়েলাইজ গেইনটা চলে গেছে। তো আমি আবার একটা সেলসে যাই। আমি 1 তারিখে বিজনেস শুরু করছি, 2 তারিখে কিছু ট্রানজ্যাকশন করছি, 3 তারিখে কিছু করছি, এইভাবে করে আমি ট্রানজ্যাকশনগুলোকে নিয়ে আসতেছি কারণ ডেট সিকোয়েন্সটাকে ঠিক রাখার জন্য, এবং আপনাদেরকে রিপোর্টের ভিউটা দেয়। আচ্ছা, এই এই যেটা ডিলিট করলেন ওইটা কি মানে এডিটেবল যদি করা যায় তো ডেট, তাহলে কি মানে সিকিউরিটি ইস্যু হইতো এর জন্য হ্যাঁ হ্যাঁ, এডিটেবল দেয়? জি, যদি ওটা ওই যে এডিটেবল করে দিতাম, ডেটটা। হ্যাঁ এডিটেবল করে দিলে সিকিউরিটি ইস্যু হয়ে দাঁড়াইতো। কারণ একটা ভাউচার আপনি বারবার এডিট করতে পারেন, এই বারবার তো আমি ওটা ট্রেস রাখবো না। বারবার ট্রেস রাখা যায়, কিন্তু বারবার ট্রেস রাখলে আমার সার্ভার ইউটিলিটি বেশি খরচ হয়ে যাবে, ইউটিলাইজ হবে বেশি। বুঝতে পারছেন? আমি কয়টা সেল করছিলাম? 5টা সেল করছিলাম। আমি এই যে ডেটটা প্রিভিয়াস দিলাম, বাকি সব ঠিক আছে। প্রিভিয়াস ডেট দিয়ে আমি সেমভাবে করলাম আর কি। আমি 50 টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম, মানে অ্যাডজাস্ট করেছিলাম, এটা ডিসকাউন্ট না। ডিসকাউন্ট আলাদা জিনিস, অ্যাডজাস্ট কিন্তু আলাদা জিনিস। ডিসকাউন্ট দিতে গেলে আপনাকে পার্সেন্টেজ হারে দিতে হবে এখানে, আর অ্যাডজাস্ট করতে গেলে এখানে আপনি খুচরা পয়সা এখানে অ্যাডজাস্ট করবেন। ঠিক আছে, 31,300 দিয়ে আমি এটাকে আবার ফাইনাল করে দিলাম। তো এটা ফাইনাল হোক। এভাবে স্লো কাজ করলে বেশিক্ষণ হয়তো বা ক্লাস করা যাবে না। প্রচন্ড স্লো কাজ করতেছে। এখন আমি আবারও ব্যালেন্স শিট থেকে রিলোড দেই এবং প্রফিট অ্যান্ড লস এটাকে রিলোড দিই। এখানে দেখেন আমার সেল অ্যামাউন্ট এটা, এবং এই সময় আমি প্রোডাক্ট পারচেস করছি এত টাকা। ঠিক আছে, এবং নিচে আমার একটা সামারি রিপোর্ট আসছে। আমার এটা হলো প্রোডাক্ট পারচেস, এটা হলো টোটাল এক্সপেন্স, আর এটা হলো টোটাল সেল ইনকাম যেটাকে বলে সেল। তারপরে এইখানে দেখেন টোটাল সামারি রিপোর্টে আমি কি দেখতে পাচ্ছি, টোটাল সেল আমার 31,300 টাকা, এবং কস্ট অফ প্রোডাক্ট পারচেস এই সময়ে আমি কত টাকার প্রোডাক্ট পারচেস করছি সেটা এখানে দেয়া আছে। কস্ট অফ প্রোডাক্ট পারচেজের মধ্যে কি কি জিনিস থাকতে পারে আমার, এই যে দেখেন কস্ট অফ গুডসের মধ্যে যে জিনিসগুলো আছে, পারচেজ বাবদ যেটা খরচ হবে সেটাও যাবে হলো কস্ট অফ প্রোডাক্ট পারচেজের মধ্যে। এখানে যদি লেবার এক্সপেন্স যায়, ট্রান্সপোর্টেশন এক্সপেন্স যায়, এগুলো সবগুলোই যাবে হলো কস্ট অফ প্রোডাক্ট পারচেজের মধ্যে। এবং আরও যদি কোনো প্রোডাক্টের এক্সপেন্স রিলেটেড, মানে একটা প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসতে অন্যান্য যা যা এক্সপেন্স সেটা আছে সবগুলো আমাকে এই কস্ট অফ গুডসের আন্ডারে রাখতে হবে, তাহলে এটা
প্রোডাক্ট পারচেজের মধ্যে, প্রোডাক্ট পারচেজ এক্সপেন্সের মধ্যে পড়ে যাবে। তো এখানে টোটাল ইনকাম থেকে এখানে কিছু সূত্র আছে, প্রফিট অ্যান্ড লস বের করার কিছু সূত্র আছে। সেটা হলো আপনার টোটাল সেলস ইনকাম, তারপরে কস্ট অফ গুডস সোল্ড, এটাকে এই যে এ বি দিয়ে প্রকাশ করা হয়েছে, তারপরে ওপেনিং স্টক প্রাইস, তারপরে ক্লোজিং স্টক প্রাইস। এই তিনটাকে বি, সি এবং ডি এটাকে ক্যালকুলেট করে চলে আসে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বলতে বোঝায় আমি আমার এই সময়ের মধ্যে সেলকৃত প্রোডাক্টের খরচ কত হয়েছিল, বুঝতে পারছেন? আমি এই যে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যে প্রোডাক্টগুলো সেল করলাম, সেটার সেল করছি যে অ্যামাউন্টের প্রোডাক্ট, সেই অ্যামাউন্টের প্রোডাক্টটা পারচেস করতে বা আমার অফিস পর্যন্ত নিয়ে আসতে বা ইয়া করতে টোটাল কত টাকা এক্সপেন্স হয়েছে সেটা এই সূত্রের মাধ্যমে বের হয়ে আসে। ঠিক আছে? তো এই সূত্রটা হলো কি, আপনার ওপেনিং স্টকের সাথে, সরি, কস্ট অফ গুডস সোল্ডের সাথে ওপেনিং স্টক যোগ হবে এবং ক্লোজিং স্টক মাইনাস হবে। তো আমি এই যে 31,300 টাকার প্রোডাক্ট সেল করছি, এটার আমার কস্ট অফ গুডস সোল্ড ছিল 28,600 টাকা। তো আমার প্রফিট হয়েছে কত? 2,700 টাকা। এবং যেহেতু আমি অন্যান্য এক্সপেন্স দেই নাই, আমার এটাকেই নিট প্রফিট হিসেবে দেখাচ্ছে। ঠিক আছে? আর নিচে আমার আরেকটা সামারি রিপোর্ট দিছে, এটা প্রফিট অ্যান্ড লসের অংশ না। তারপরে আমরা একটা সামারি রিপোর্ট দিছি যে ক্লায়েন্ট আমাদের কাছে কত টাকা পাবে এই সময়ের মধ্যে এবং সাপ্লায়ার আমার কাছে কত টাকা পাবে, মানে ক্লায়েন্টের কাছ থেকে আমি কত পাবো এবং সাপ্লায়ার আমার কাছ থেকে কত পাবে সেটার একটা ইয়া দিছি। এটা কিন্তু প্রফিটের অংশ না, এটা আমরা বাড়তি একটা অংশ এখানে দিয়ে রাখছি জাস্ট ইনফরমেশনের জন্য। ঠিক আছে? তাহলে আমার প্রফিট দেখাচ্ছে এটা। এইটুকু কি কোনো কারো কোনো প্রশ্ন আছে এইটুকুর মধ্যে? প্রফিট অ্যান্ড লসের রিপোর্ট বা অন্য যেটুকু দেখালাম এর মধ্যে? এখানে যে প্রফিটটা দেখাচ্ছে এটাই কি ওই যে ওই ব্যালেন্স শিটের রিগেইনে দেখাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিয়েলাইজ গেইনের দেখাচ্ছে। এই যে এটাই, এই প্রফিটটাই এখানে রিয়েলাইজ গেইন হিসেবে দেখাচ্ছে। এখানে যদি আমার আরও সেল হয় বা এখানে টোটাল ব্যালেন্স শিট বলতে কি, আমি লাস্ট যে ডেট দেবো, মনে করেন কোম্পানি শুরু হয়েছে আপনার 2000 সালে, আপনি মনে করেন এই যে 2025 সাল পর্যন্ত ব্যবসা করতেছেন, এটার সমস্ত ইফেক্ট আসবে এখানে। আর প্রফিট অ্যান্ড লস, আপনি 1 মাসের প্রফিট অ্যান্ড লস দেখতে পারেন, আপনি 1 সপ্তাহের প্রফিট অ্যান্ড লস দেখতে পারেন, 1 দিনের প্রফিট অ্যান্ড লস দেখতে পারেন। ঠিক আছে? আর ব্যালেন্স শিটে আমি কি করতে পারি, আমি যে ডেটের ব্যালেন্স শিট দেখব শুরু থেকে সেই ডেট পর্যন্ত বোঝাবে। আরেকটা ব্যালেন্স শিট যেটাকে এই যে কম্পারেটিভ ব্যালেন্স শিট বলি, এই কম্পারেটিভ ব্যালেন্স শিটের তাহলে কাজ কি আমরা সেটাও দেখি। আমি আজকে মজা পাচ্ছি না স্লোর কারণে। এই যে কম্পারেটিভ ব্যালেন্স শিট বলতে আমাদের তো মে মাসে ট্রানজ্যাকশন হয় নাই, আমি ধরে নেই যে এপ্রিল মাসের 30 তারিখে এবং এপ্রিল মাসের 1 তারিখে দুইটা রিপোর্ট আমি দেখব বা কম্পেয়ার করতে। কম্পারেটিভ বলতে দুই ডেটের কম্পেয়ার, যে ওই ডেটের কি ছিল আর এই ডেটে কি হলো আমার বিজনেসের অবস্থা। এখানে দেখেন কেউ কি অ্যাডমিট হইতে যাচ্ছে, মেসেজ আসতেছে কি? আমি একটু কম্পিউটারে দেখতে যাচ্ছি আর কি, মোবাইলে অনেক ছোট তো এই জন্য আর কি, আমাকে আরেকবার একটু ঢোকার সুযোগ দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, সরি আমি এটাতে ইয়া করি নাই। হ্যাঁ, এটা কি আসছে, এক্সটেন্ড কল, আপগ্রেড গুগল ওয়ার্কশপ, এক্সটেন্ড কল, আমি এটা বুঝতে পারিনি। এক্সটেন্ড কল, এক্সটেন্ড করবো, এক্সটেন্ড করতেছি। হ্যাঁ, হয়ে গেছে।
হয়ে গেছে না? আচ্ছা, তো আমি কম্পারেটিভ ব্যালেন্স শিটটা আবার একটু বলি। এখানে দেখেন 1 তারিখে আমার কি ছিল? 1 তারিখে আমার ক্যাশ ইন হ্যান্ডে 5 লক্ষ টাকা ছিল। 30 তারিখের মধ্যে, মানে 30 তারিখ পর্যন্ত এখন ট্রানজ্যাকশন হয় নাই, তো আমি 30 তারিখ পর্যন্ত দিছি আর কি। তো 30 তারিখের মধ্যে দেখেন এখানে চলে হয়েছে কত, 1,95,300 হয়ে গেছে। ঠিক আছে? তো সেমভাবে আমার 1 তারিখে ডিবিবিএলে কোনো টাকা ছিল না, কিন্তু 30 তারিখে ডিবিবিএলে এসে আমার এত টাকা অ্যাসেট হয়েছে। তো আমার 1 তারিখের টোটাল অ্যাসেট ছিল 5 লক্ষ টাকা, কিন্তু 30 তারিখে এসে এই টাকাটা হয়েছে। সেমভাবে তো আমরা দুইটা ডেটের কম্পেয়ার করে আমরা বুঝতে পারতেছি আপনার আমাদের বিজনেস কোন জায়গায় কতটা ট্রানজ্যাকশন বা কতটা পরিবর্তন আসতেছে। তো এইটুকু বুঝতে পারছেন? জি। কম্পারেটিভ ব্যালেন্স শিট। আচ্ছা, তো আমরা আবার একটু সেলসে যাই। এখন আবার আমি সেলস ইনভয়েসে গেলাম। সেল ইনভয়েসে গিয়ে আমি চাচ্ছি এবার একটা আমার রেগুলার কাস্টমার একজন হতে চাচ্ছে যে আমার কাছে বাকিতে প্রোডাক্ট নেবে। তো আমি একটা বাকিতে সেল করে দেখব কি ঘটনা ঘটে। তো আমি প্রিভিয়াস ডেটটাই আগে চেঞ্জ করে নেই, 6 তারিখ দিচ্ছি। আমি সেল করব কি বাকিতে। তো বাকিতে যেহেতু সেল করব, অবশ্যই বাকিতে সেল করলে আমার কাস্টমারের ইনফরমেশন রাখতে হবে, তাই না? তো আমি কাস্টমারের ইনফরমেশনটা আগে এন্ট্রি করে নেই। আরে বাবা, এত স্লো করতেছিস কেন? আচ্ছা, আমি কাস্টমারের নাম লিখতেছি। যেমন কি দেব, একটা কোম্পানির নাম বলেন, ছোট কোম্পানির, যেমন সিএসএল। আমার ইয়াতে দিই সিএসএল। মোবাইল নাম্বার দিলাম, তারপরে আমি আদার আর কিছু দেওয়ার দরকার নাই। আমি এটাকে ক্রিয়েট অ্যান্ড ক্লোজ করে দিলাম। ক্রিয়েট অ্যান্ড ক্লোজ করে দিয়ে আমি এই সিএসএল সিলেক্ট করলাম। সিএসএল এর ইয়ে নাই, তো সে আমার কাছে মাদারবোর্ড নিবে। মাদারবোর্ড আমার কাছে কয়টা আছে? 45টা আছে। এখন সে মনে করেন আমার কাছে 10টা মাদারবোর্ড নিবে। 10টা মাদারবোর্ড নিবে। এখন আমি 10টা মাদারবোর্ড অ্যাড করলাম। এখন সে বলতেছে যে আমাকে ভাই 5% ডিসকাউন্ট দিতে হবে। তো আমি 5% ডিসকাউন্টও তাকে দিয়ে দিই। আমি 5% ডিসকাউন্ট দিলাম। 5% ডিসকাউন্ট দিয়ে আমার টোটাল প্রাইস আসলো এই টাকাটা। এখন সে বলতেছে যে ভাই এখানে 65 আসছে, আপনি এটাকে রাউন্ড করে দেন। আমি আরও 5 টাকা রাউন্ড করে দিলাম। টোটাল আমার এই টাকাটা আসছে, এটাকে সে পুরাটায় ডিউ রাখবে। তো এই যে ডিউ রেখে যে আমি সেলটা করব, আজকে কি আমার প্রফিট হবে? আমি কিন্তু এর কাছ থেকে টাকা পাই নাই। এই যে সেলটা করব, এই সেলের এগেইনস্টে আমার প্রফিট হবে কিনা কেউ কি বলবেন? মঈন ভাই, আপনি একটু বলেন, আপনি তো অ্যাকাউন্টসে কাজ করেন। এটা আমার প্রফিট এখন হবে না, প্রফিটটা পরে হবে। টাকা পাওয়ার প্রাপ্তির সাপেক্ষে প্রফিটটা হবে, কিন্তু আমার বুকটা সেল হয়ে গেছে। আমি এখানে আমার ওই একজন না আমাকে অ্যাডভান্স বুকটা নিয়ে গেছে, এবং আমার কাছে সে বলছে যে আমাকে সে টাকা দিবে। হ্যাঁ, আমি 6 তারিখে এই প্রোডাক্টটা বাকিতে সেল করলাম, তাহলে কি আমার প্রফিট 6 তারিখে হিট করবে, না যে সে যখন টাকাটা দিবে তখন প্রফিট আসবে? সে যখন টাকাটা দিবে সেদিন হিট করবে। আহ, শকির আহমেদ ভাই, উনি কি ঠিক বলছে? আচ্ছা, আমরা করে দেখি সিস্টেম আসলে কি হয়। মঈন ভাই, আ- 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 মঈন আ- ভাই আপনার আচ্ছা, আমরা সেল করে দেখি কি হয়। আমরা সেল করে দেখি আমাদের প্রফিট কত ছিল। আমার প্রফিট ছিল এই টাকাটা 6 তারিখ মঈন পর্যন্ত। ভাই
আমরা সিস্টেমে দেখি মইন সিস্টেম কি বলে, তারপরে সগির ভাই সিস্টেম কি বলে, তারপরে মঈন ভাইয়ের উত্তরটা আমরা দিচ্ছি। তো আমি এটা ডিউ রেখে, গিভেন অ্যামাউন্ট ডিউ রেখে পুরোটা সেল করে দিচ্ছি। সরি, প্রফিট এখনই দেখাবে। হ্যাঁ, এই আমি যে সরি। আপনি কারেকশনে আসছেন, আপনি কারেকশনে আসছেন এটাই কারণ। আমি কখন সেল করি, মানে আমি যে ডেটে সেল করব ট্রানজেকশন ডেট অনুযায়ী আমার প্রফিট আসবে, কিন্তু টাকাটা আমি পাইনি, কিন্তু পাবো তো। যেটা পাবো সেটা কি আমার রিসিভেবল, তাই না? হ্যাঁ, আমি আমার আসলে অন্যদিকে মাইন্ড। হ্যাঁ, তো টাকা যেটা পাবো সেটা আমার রিসিভেবল। এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে কি হয়, আপনারা কি করেন এটাকে। তো আপনি কারেকশন করে নিতে পারছেন নিজে নিজে, এই জন্য ধন্যবাদ। তাহলে আমরা কি বলি যে সেল। মইন ভাই যে ছিল, এটা আমি বুঝতে পারছিলাম, এই জন্য আমি ওনাকে একটু রিকল করলাম। আপনি আবার আচ্ছা, এই যে দেখেন আমার প্রফিট অলরেডি বেড়ে গিয়েছে। প্রফিট যে অলরেডি বেড়ে গেল, আমি তো টাকা পাই নাই, তাহলে এটা কোথায় গেল? আমরা যদি ব্যালেন্স শিটে যাই আবার, আমরা ব্যালেন্স শিটে গেলে কি দেখাচ্ছে? এই যে কাস্টমার কাছে আমরা আমরা পাওনাদার হয়ে গেছি, ঠিক আছে? আমরা কাস্টমার কাছে পাওনাদার হয়ে গেছি, সেটা আমরা, আমাদের ক্যাশে টাকা আসে নাই, ক্যাশে টাকা আসে নাই, কিন্তু আমাদের অ্যাসেটে তো টাকা আছে। পাওনাদার মানে কি? আমরা পাবো যেটা, সেটা কি আমাদের অ্যাসেট না? যে যে টাকাটা আমরা পাবো সেটা তো আমাদের অ্যাসেট। আমাদের ক্যাশে টাকা ঢোকে নাই, কিন্তু আমার অ্যাসেটের তো টাকা ঢুকছে। তো আমার কাছে টাকা ঢুকছে মানে Yes, ধরে yes. নিতে হবে যে টাকা ঢুকছে, এটা টাকা ঢুকছে মানে আমার প্রফিট আসছে। তো আমার 6 তারিখেই প্রফিট ঢুকে যাবে। তো এইখানে আমি, আমার প্রশ্নটা হলো এই যে মানে আমি এটা বোঝানোর জন্য এই কথাটা বললাম যে আমার কাস্টমার এবং সাপ্লায়ার এমপ্লয়ি এদেরকে টাকা দেয়া নেয়ার সাথে আমার প্রফিট অ্যান্ড লসের সম্পর্ক নাই। সম্পর্কটা কখন হবে? আমার ট্রানজেকশনটা পারপাসের উপর। বুঝতে পারছেন? আচ্ছা, লিসা আপা ফোন দিয়েছে কেন জানি। হ্যাঁ লিসা আপা, কি বলেন তো? হ্যাঁ, কাজ করব রাত 10টার পর। না না, আপনাকে থাকতে হবে না, আপনাকে থাকতে হবে। ঠিক আছে, ওকে। লিসা আপা কি জয়েন না করে ফোন দিয়েছে? এখানেই তো বলতে পারতো। ঠিক আছে, আপা মানে জয়েন করেনি। আচ্ছা ফেরদৌস ভাই, প্রফিটে তো দেখাচ্ছে ওই ওই যে যেটা বাকিতে কিনছে, হ্যাঁ কিন্তু ধরেন যে ওই কাস্টমার আর পেই করলো না। হ্যাঁ, কাস্টমার যদি পেই না করে, এটা হয়তো তখন আপনার লস, যখন আপনি বুঝতে পারলেন যে কাস্টমার এই টাকাটা আপনাকে দিবেই না। যখন বুঝতে পারলেন যে কাস্টমার এই টাকাটা আপনাকে ফাঁকি দিয়ে চলে গেছে, সে কোনোভাবে এটা দেবে না, তখন যখন বুঝতে পারবেন তখন এটা আপনার লস। এটাকে আমরা সেলস আফটার লস বলি, বা মানে এটা আর কি পরবর্তীতে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আশা আছে যে আপনি ওর কাছে এই টাকাটা পাবেন, ততক্ষণ পর্যন্ত এটা আপনার অ্যাসেট, তাই না? হ্যাঁ বুঝতে পারছি। আপনি যদি শিওর হয়ে যান যে এই টাকাটা আপনাকে দেবে না, যখন শিওর হবেন যে মুহূর্তে, আপনি যদি চান যে না এটা যেহেতু আমি টাকাটা পাবো না, এটাকে আমি ভ্যানিশ করে দেই, এটাকে ভ্যানিশ করে দিতে গেলে আপনাকে কি করতে হবে? তখন এটাকে এক্সপেন্স হিসাবে আপনাকে দেখাইতে হবে। যখন বুঝতে পারবেন তখন, খরচে ট্রান্সফার করতে হবে। হ্যাঁ, তখন এটা আপনাকে এক্সপেন্স হিসেবে একটা ভাউচার এন্ট্রি করে দিয়ে আপনাকে যে এটা রিসিভেবল, এটা পাওয়ার সম্ভাবনা নাই। বুঝতে পারছেন? জি। তো এটা হলো, তাহলে কি বোঝা গেল? আমরা যদি কোনো ক্লায়েন্টের কাছ থেকে টাকা লেনদেন করি, মানে এটা আমার প্রফিট অ্যান্ড লসের সাথে রিলেটেড না। প্রফিট অ্যান্ড লস কখন হবে? আমি যখন আমার
ইনকাম এন্ট্রি হবে এবং আমার এক্সপেন্ড এন্ট্রি হবে। এখন কাউকে আমি অ্যাডভান্স দিতে পারি, আমি কারো লোন শোধ করতে পারি, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলা কিন্তু আমার প্রফিট অ্যান্ড লসে হিট করতেছে না। যখন সেলস সংগঠিত হবে, ট্রানজ্যাকশনটা হবে, ঠিক তখনই এটাকে প্রফিট হিসেবে, রেভিনিউ হিসেবে আপনাকে ঠিক করতে হবে। ওকে, তো এই হলো আজকের ট্রানজাকশন। আজকে কয় মিনিট আছে আর? আমরা একটু আস্তে আস্তে আগাচ্ছি, আজকে মনে হয় আর বেশি সময় পাবো না, আর আজকে নেটও বেশি ভালো না, আমরা একটু আস্তে আস্তে করে আগাই নাকি? কিন্তু আজকে ক্লাসটা কিন্তু অনেক কিছু কভার করছে, বিষয় কম হইলেও কভার করছে অনেক বড় বিষয়। হ্যাঁ, আমাদের এখানে আমরা এখনো কিন্তু কয়েকটা মেনুতে পড়ে আছি, এখানে কিন্তু অনেক অপশন আছে, অনেক অপশন, বুঝতে পারছেন? এগুলা আমি এই জন্যে ক্লাসের কোনো ইয়া দেই নাই, বুঝতে পারছেন? একটা পর্যায়ক্রমে আমরা ভ্যাট ট্যাক্স সব কিছুই ফেরদৌস আলোচনা ভাই, করব। জি ভাইয়া। ফেরদৌস ভাই আমাকে অ্যাকাউন্ট করে দিতে হবে একটা ভালো করে। আমি মনে হয় অ্যাকাউন্ট ওপেন করতে পারিনি আজকে। আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্ট করে দিতে হবে না? আপনি কি হ্যাঁ, রেজিস্ট্রেশন করছিলেন? আপনি আপনি নিয়ামুল সাহেবের হেল্প নেন। আমি রেজিস্ট্রেশন না করলে আসলে না না, ওই ট্রাই রেজিস্ট্রেশন না, করিনি এখন। ওই রেজিস্ট্রেশন না ভাইয়া, ওই রেজিস্ট্রেশন না, আমি রেজিস্ট্রেশনের কথা বলতেছি, সফটওয়্যার রেজিস্ট্রেশন। হ্যাঁ, আমি সফটওয়্যার রেজিস্ট্রেশন করেছি একটা। আচ্ছা, তাহলে আপনার মেইল অ্যাড্রেসটা আমাকে আপনার মেইল অ্যাড্রেসটা মনে হয় আমার কাছে আছেই আচ্ছা, রেজিস্ট্রেশন। আচ্ছা, আমি চেক করে দেখবো। হ্যাঁ হ্যাঁ, ওই মেল দিয়েই কি করেছেন? না ওইটা দিয়ে করিনি। moingch@gmail.com। আপনি একটু গ্রুপে দিয়েন, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েন, আমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওটা ঠিক করে ওকে আপনাকে ইয়া দিয়ে দেবো। সোহাগ, ওকে। আমি আমি বড় ভাই, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের ইনভাইটেশন করি। ওহো, সরি সরি সরি। এই নিয়ামুল সাহেব ভাই আছে, ইফতেখার ভাই আমাকে একটু অ্যাডমিনে দিয়েন তো গ্রুপে, মানে ওই যে হোয়াটসঅ্যাপ ইয়েতে আমাকে একটু অ্যাডমিন করে দিয়েন, আমি তাহলে অ্যাড করে নেব। আচ্ছা, আমি নিয়ামল ভাইকে বলে দিচ্ছি এখন। আমাকে ওটার হ্যাঁ হ্যাঁ, বুঝতে শুনতে পাচ্ছি ভাই। আমাকে অ্যাডমিন করে দেন। আমাদের আচ্ছা আচ্ছা। সগির ভাইকে যদি না অ্যাড করেন, এটা তো একটা কি বলবো, সরি সগির ভাই, আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। না তোর কি হলো, আরে তোর খাও তো একটু বেশি। আচ্ছা, আর আমরা একটু মজা করে করে এখানে সবাই যার যেটা অ্যাকাউন্ট নলেজ আছে সেটাই শেয়ার করবেন, আর এমন মানে প্রশ্ন করতে কোনো সংকোচ বোধ করবেন না। আমার বারবার রিকোয়েস্ট থাকবে, নির্দ্বিধায় প্রশ্ন করবেন। ভাই আমরা ভুল, আমরা মানুষ, আমাদের না জানা থাকতেই পারে। পৃথিবীতে জ্ঞানের জ্ঞান হলো অসীম, আর আমরা সীমিত সময় নিয়ে পৃথিবীতে আসছি। তো আমাদের সবকিছুই যে জানা থাকবে এমন না। আপনি অ্যাকাউন্টসেই কাজ করেন, কিন্তু এমনও হইতে পারে যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিদায় সফটওয়্যারের এ টু জেড আমি জানবো, এমন না, আমারও গ্যাপ থাকতে পারে। তো প্রশ্ন যখন যেটা মাথায় আসবে করবেন, আমরা সবাই মিলে সেটাকে আলোচনা করে সলিউশন বের করব। ভুল আমারও হইতে পারে, আমার ভুল হলে আপনারা সংশোধন করে দিবেন, আর আপনাদের ভুল হলে আমরা ট্রাই করব সংশোধন করার। এটা অনেক প্র্যাকটিক্যাল বেস লার্নিং, মানে একদম সফটওয়্যারের ভিতর দেখাচ্ছেন, তো এর জন্য ভালো। হ্যাঁ, আমি বোঝার ট্রাই করতেছি আমি কেন আপনাকে এই যে ট্রেনিং সেশনের সময় কাজ নিজেদেরকে কাজ করতে ইয়া করছি, নিষেধ করছি। এর কারণটা হলো আমি যেটা বুঝাবো এটা যদি আপনি এখানে বুঝে নিতে পারেন, আপনি পরবর্তী সময়ে আপনার নিজস্ব সফটওয়্যারে আপনি সেটা করতে পারবেন। ও, মিটিং থ্যাংক শেষ হয়ে ইউ। যাবে আর 5 সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আর নেক্সট সপ্তাহে আমরা আবার আগাবো।